হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে কিছু সাময়িক সমস্যার কারণে আমাদের এই কোকন স্টাইরি ইউটিউব চ্যানেলটিতে আর ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। কাজেই আমরা যে গল্পটা রানিং করেছি, এই গল্পের বাকি পর্বগুলো আমাদের নতুন কোকন স্টাইরি ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হচ্ছে। যদি তুমি সম্পূর্ণ গল্পটি শুনতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আমাদের এই কোকন স্টাইরি ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। তাতে করে কি হবে, আমাদের খোকনস ডায়েরিতে যে ভিডিওগুলো আপলোড করা হতো, সেই ভিডিওগুলো এখন থেকে এই চ্যানেলটিতেই আপলোড করা হবে, আর তোমরা ওখান থেকেই শুনতে পারবে। মিথিলা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। মিথিলা, কেন খাচ্ছ তুমি? গ্যাসে গেলিয়া? এবার সবাই সজোরে হেসে দিল। মাথা করিতেছে ঠান্ডা, ডিস্টার্ব করিয়েন না, পারেন ঘি আন্ডা। এই কাজ তো ওর না, এই কাজ তো আমার। ওহে বালিকা, এখানে পারিয়েন না আন্ডা, তাহলে দেবে দাদি আপনাকে ডান্ডা। তামেন ভাইয়েরা বোনেরা, আপনারা চলিতেছেন কবিতার কথা বুনিয়া। ছোটবেলায় খেয়ে মায়ের হাতে গান্ডা খেয়েছিলাম আমি, সৌরভের পাড়া আড্ডা। কেন খাইতে গেলে আন্ডা? তার লজ্জার ভয়ে বলতে পারি না, আমি পছন্দ করি পান্ডা। এই দোষে তোমরা দিলা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে, তাই তো বলি আমি কেন স্বপ্ন দেখেছি জাগিয়া। সবাই মেহসানের কণ্ঠ শুনে চমকে গেল। তুই কখন এলি? তোমাদের কবিতায় ঠেলায় উঠতে হয়েছে। তোমরা সবাই কি করছো এখানে? বুদ্ধির জন্য খাচ্ছি, সামির ভাইয়া বলেছিলে বুদ্ধি সমান খাবার। আরে বোন, তুই নাকি আবার সৌরভের আন্ডা খাইছস সামিদের মতো? এই কথা শুনে মিথিলা মুখের ভেতরে নলাটা ফেলে দিল। ছি, এইসব কি কথা বলছো ব্রো? খাওয়াটাই নষ্ট করে দিলে ভাল লাগে না। মাইন্ড করছিস কেন? মজা করছি তো। মেহতাব সমান অবসান, তুই সব সময় বলছ, তাই আজকে একটা প্রুফ দে। কি সমস্যা বলো? একটা জব্বর আইডিয়া দে, যাতে মেহতাবকে লন্ডনে যাওয়া থেকে আটকাতে পারি। মেহতা ভাইয়া আমার ফিউচার ওয়াইফ, কে ছেড়ে লন্ডনে যাইতেছে নাকি? মেঘ, ভাবি আবার তোর ফিউচার ওয়াইফ কেমন হয়? বড় হইলে ততক্ষণ ভাইয়া বুড়া হইয়া যাইব, ভাবিরে দেখবো কে? কেডা আবার মেহতাব? ভুল উত্তর, তাই আমার আইডিয়া দিব না। ও, না দিলে না দে, লাগতো না। আরে রাগ হও কেন, বলতাছি। দেয়ালেও কান আছে, কাছে আসো সবাই। ফিসফিস করে মেহসান সব প্ল্যান বলে দিল সবাইকে। সবাই বলে উঠল, দারুণ প্ল্যান। মিশন লন্ডন ভন্ডুল। আহতাবের রুমে। আই অ্যাম সরি মোহনা, আমি জানতাম না তোমার নাম মোহনা। আমি মেহনুরকে কষ্ট দিতে চাইনি। দেখুন, আপনার ভাই যদি সময় মতো না আসতো, তাহলে আমার মেঘের উপর কলঙ্কের দাগ পড়তো। আপনাদের একটা ভুলের জন্য আরেকটু হলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যেত। আমি মেহনের কাছে ক্ষমা চাবো, আমাকে মাফ করে দিও প্লিজ। এদিন কিন্তু বারবার আসে না, বলে দিলাম। আপনি তো অনেক খারাপ। খারাপের কি দেখলা? এখনো তো দেখা বাকি। এই বলে আহতাব অহনার কপালে কিস করল। তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটালো। অহনা বাধা দিল না। অহনা বুঝেছিল আহতাবের এখানে কোনো দোষ ছিল না। সে তো বুঝতে পারেনি, ভালো তো সে অহনাকেও বেসেছিল, শুধু মেঘ নাম ভেবে ভুল করেছে। আজকে সময় মতো মেহতাব উপস্থিত না থাকলে 3টি জীবনে ঝড় বয়ে যেত। তার অতি আদরের মেঘকে কটু কথা শুনতে হতো সমাজের কাছ থেকে, অহনার মায়ের থেকে। মেঘও সুখ ডিজার্ভ করে, আর মেহতাব মেঘকে অনেক ভালো রাখবে তা মেহতাবকে দেখলেই বোঝা যায়। সকালে মেঘ উঠে দেখল মেহতাব ঘরের কোথাও নেই। তাই সে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7টা বাজে, তাও কেউ তাকে ডাকতে এলো না। সে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখল কেউ ওঠেনি, শুধু তার শাশুড়ি মা কাজ করার স্টাফদের সব বুঝিয়ে দিচ্ছে। মেঘকে লক্ষ্য করল, মেঘকে উদ্দেশ্য করে বলল, মেহনুর, তুমি উঠে পড়েছ? আর একটু ঘুমিয়ে নিতে। অহনাকে একটু আগে ঘরে পাঠিয়ে দিয়েছি, তুমি ওর সাথে বরং গল্প করো। তোমার ননদিনী রাতে এত সকালে উঠবার নয়। না মা, সমস্যা নেই, আমি আপনাকে বরং হেল্প করি। কোনো কাজ থাকলে বলতে পারেন। কি বলছো এগুলো মা? তোমাকে কি আমি কাজ করতে এনেছি? আমার তো কোনো মেয়ে নেই,
তুমি আর অহনা আজ থেকে আমার মেয়ে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। এই ঘরকে নিজের ঘর মনে করবে আর আমাকে নিজের মা মনে করবে। পারবে না আমার জন্য এইটুকু কাজ করতে? অরিন বেগমের কথা শুনে মেঘ অনেক অবাক হলো। আর তার আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। মামির বাসায় মামি তাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কাজ করিয়েছে, কিন্তু মামি কোনো সময় তাকে মা বলে সম্বোধন করেনি বা কাছে ডেকে দু একটা মিষ্টি কথাও বলেনি। শুধু অপয়া বলে খোঁটা দিয়েছে, কিন্তু সে প্রতিবাদ করেনি। নিজের আপনজন মনে করেছে, এতে দোষের নেই, দোষ তো তার ভাগ্যের। এই কথা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল। বিয়ের আগে শুনেছিল এই বাড়ির সবাই অনেক ভালো, তবে আজ তা প্রমাণ হয়ে গেল। আল্লাহ যেমন তার থেকে তার মাকে কেড়ে নিয়েছে, তেমনি মায়ের মতো স্নেহ মায়ের শাশুড়িকে পাবার জন্য এই পরিবারে তাকে পাঠিয়েছেন। খোদার কাছে সে চির ঋণী হয়ে থাকবে। কি ভাবছিস এত মেঘমা? অরিন বেগমের কথাই হুঁশ ফিরল মেঘের। না মা, কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই বরং এই কফিটা গিয়ে মেহতাবকে দিয়ে আয়, তারপর নিচে আসবি। নাস্তা সেরে নেব। আর তোর সাথে অনেক আলোচনা আছে তোদের রিসেপশন নিয়ে। তোদের কি পছন্দ অপছন্দ জানতে হবে তো। এই অনুষ্ঠানটি অনেক বড় করে করব। তোদের শাড়ি গহনা সিলেক্ট করতে হবে তো। কত কাজ, কিন্তু বাড়ির সবার কোনো খবরই নেই। মাথাটাও ব্যথা করছে। মা, আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না। আমাকে বুঝিয়ে দেন, আমি সব পারবো। আপনার বউ হিসেবে না থাক, মেয়ে হিসেবে তো একটু কাজ করতেই পারি। আমি সব সামলে নিব। আর একটা কথা, আমি কিন্তু অনেক ভালো আদা চা করতে পারি। আপনার মাথা ব্যথা এক ঝটকায় সেরে যাবে। তা বেশ, খাওয়া আমাকে 1 কাপ তোর হাতে স্পেশাল চা। তার আগে মেহতাবকে কফি দিয়ায়, তারপর তুই আর আমি দুইজনে একসাথে খাবো আর গল্প করব। ঠিক আছে মা, কিন্তু উনি কোথায়? আর কোথায়, ছাদে হয়তো এক্সারসাইজ করছে। আর একটা কথা, এই প্যাকেটটা নে, এতে একটা হালকা গোলাপি রঙের শাড়ি আছে। মেহতাব আবার হালকা গোলাপি রং খুব পছন্দ করে। এটা পরে ছাদে যাবি। ঠিক আছে, কিন্তু মা। কোনো কিন্তু নয়, যা একটু পরে নিচে আসিস। অরিন বেগমের সাথে কথা শেষ করে মেঘ নিজের রুমে গিয়ে শাড়িটা পরে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে মেহতাব পুশ আপ করছিল। মেঘকে সে দেখতে পায়নি। মেহতাবের ঘাম কপাল থেকে গড়িয়ে নিচে পড়ছিল। সূর্যের আলোতে তার ঘামে ভেজা শরীর চকচক করছিল। মেঘ মেহতাবকে দেখে যেন মুখ থেকে কথাই বের হচ্ছে না। উনি আমাকে মেরেই ফেলবেন। কে বলেছিল এত সুন্দর হতে? কে বলেছিল এত সুদর্শন হতে? ছেলেদের এত সুন্দর হতে নেই, হলেই এক জ্বালা। কুল মেঘ, কুল। মেঘকে দেখে তাকে উদ্দেশ্য করে মেহতাব বলল, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি এখানে আসবে? মেহতাবের ডাকে মেঘের হুঁশ ফিরল। একটা দীর্ঘশ্বাস নিয়ে মেঘ বলল, কি আসলে আপনার কফি? তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে মেঘের হাত থেকে কফির মগটা হাতে নিয়ে বলল, এত সুন্দর করে সেজেছ, কোথাও যাচ্ছ নাকি? এই কথা শুনে মেঘ রেগে যায়। একটু রোমান্টিক কিছু বলবে, তা না কিসের জন্য সেজেছি তা জিজ্ঞেস করছে। শালা আনরোম্যান্টিকের ডিব্বা। কিছু বললে? না, কি আর বলবো, মনটা চাচ্ছে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে উপরে চলে যাই। হোয়াট? কিছু না, কাপটা দিন। এই বলে মেঘ কাপটা নিয়ে গেল। বলতে গেলে ছিনিয়ে নিয়ে গেল। আমার তো খাওয়া শেষ হয়নি। বাকিটা না হয় লন্ডনে যাওয়ার সময় প্যাক করে দিব। মেহতাব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কোনো ভুল করেছে নাকি ভুল কোনো কথা বলেছে? তবুও সে একটু হলেও আন্দাজ করতে পেরেছে। তাই সে আরেকটু জ্বালানোর জন্য পেছন থেকে মেঘকে ডাক দিয়ে বলল, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। জানি, কিন্তু শাড়িটা যে পরেছে তার চেয়ে বেশি সুন্দর না। এই কথা শুনে মেঘ নিজের অজান্তেই হেসে দিল। যতটা আনরোম্যান্টিক ভেবেছিলাম ততটাও না। এই ভেবে লজ্জা পেয়ে নিচে নামার সময় সিমরান, মিথিলা আর শাম্মীর সাথে দেখা হয়ে যায়। ভাবি, তোমার গাল দুটো লাল হয়ে আছে কেন? তাই তো, কেউ কিছু বলেছে? কিছু তো হয়েছে। এত প্রশ্ন শুনে মেঘ ইতস্তত বোধ করল, তাই কথা এড়িয়ে বলল, ছাদে অনেক রোদ ছিল হয়তো, তাই এমন দেখাচ্ছে। ও, তাই হবে হয়তো। এই বলে মেঘ নিজের রুমে চলে গেল। স্ট্রেঞ্জ, ছাদে কেন গিয়েছিলে ভাবি? চলো ছাদে গিয়ে দেখে আসি। চল। ছাদে গিয়ে দেখলো মেহতাব ব্যায়াম করছে। ও, এই তাহলে আর্টিস্ট ভাবির গাল লাল করার।
কী সব বলছিস? ওই সব কিছুই না। হয়তো ভাবিকে ভাইয়া কোনো লজ্জার কথা বলেছে। তাই হবে। হাউ রোমান্টিক। কি করছো তোমরা? মেহসানের গলা শুনে চমকে গেল সবাই। আরে তুই যতবার আসিস ভয় পাইয়ে দিস। আমি কোন ভয় দেখাইনি। হল্লোর পার্টি তোমাদেরও তিনজনকে বৈঠকখানায় ডাকছে। আগেই বলে নেই, হুল্লোর পার্টিদের একটা আলাদা জায়গা আছে যেখানে তারা সব আলোচনা করে। ঠিক আছে চল। মেহতাবের রুমে। উফ মেয়ে, এত লজ্জার কি আছে? মেহতাব রুমে ঢুকতে ঢুকতে বলল, এইটুকু প্রশংসায় এই অবস্থা হলে রোম্যান্স করবে কিভাবে? ওনার কি রোদের তাপে মাথা নষ্ট হয়ে গেছে? কাল অব্দি যে ভাজা মাছটা যেন উল্টেই খেতে পারতো না, আজ সেই রোম্যান্সের কথা বলছে। ভেবো না যে আমি 2 বছরের শিশু, যে রোম্যান্স কি বুঝি না। হয়তো আমাদের সেই পরিবেশে বিয়ে হয়নি, কিন্তু তার প্রভাব আমি নিজের বিয়ে করা স্ত্রীর ওপর পড়তে দিব না। আমি 2 দিন পর ফিরে যাচ্ছি, নিজেকে সামলানোর জন্য একটা সুযোগ চাই। আশা করি তুমি সেই সময়টুকু আমায় দেবে। আমি কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই। আশা করি এখানে সবকিছু ম্যানেজ করে থাকতে পারবে। এই কথা শুনে মেঘের বুকের ভিতর ধক করে উঠল, যেন তার মনের ভিতরটাকে উতাল পাতাল করে দিচ্ছে। তার যাওয়ার কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? মেঘ, নিজেকে সামলা, তার সামনে দুর্বল হওয়া যাবে না। আমি পারবো, আপনাকে অত চিন্তা করতে হবে না। ওকে দেন। মুখে স্বাভাবিকভাবে বলল, কিন্তু মনে হচ্ছে তাচ্ছিল্যের সুরে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে যেতে না, থেকে যেতে। শুধু একটিবারের জন্য না করলে আমি থেকে যেতাম, বাট আই এম রং। তুমি আমার জন্য কিচ্ছু ফিল করো না। আমি চলে গেলেই তুমি বেটার থাকবে। সো গুড বাই মেহনুর মেঘ। মেঘ আর মেহতাবের কথাগুলো দরজার আড়াল থেকে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামীও শুনছিল। ভাবি যদি একবার বলতো যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে আমার প্রয়োজন, তাহলেই হতো। তুই কিভাবে বুঝলি যে ভাবে এগুলো বললে ভাইয়া রাজি হয়ে যেত? আরে মিঠু আপু, ভাইয়া চোখে ভাবির জন্য ভালোবাসা, মায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক, কিন্তু অনুভব করলেও বুঝতে পারছে না একে ভালোবাসা বলে। এটাই তাদের প্রবলেম। তাহলে আর দেরি কিসের? একটা প্ল্যান করে ফেলি। চলো সবাই বৈঠক রুমে, সিক্রেট মিশন ফুলফিল করতে। বৈঠক রুমে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামী সবকিছু খুলে বলল হুল্লোর পার্টিকে। বাহ, ভালো খবর। ভাইয়া চলে যাচ্ছে আর তুমি বলছো ভালো খবর? আরে গাতা, এটা তারা কি বুঝেছে? বুঝো নাই? গাধি হতে পারি, গাধা নই। আমিও বুঝি নাই, আমারও কেউ বোঝাও। এই গাধা, গাধীকে বুঝা। আমি আছি, নো টেনশন। এক্সপ্লেন করো। আমিও গাদার দলে অন্তর্ভুক্ত হলাম। তুই গাধার দলে ছিলি? গাধা কথাকার। রিল্যাক্স, আমি আছি। সো ব্যাপারটা হলো দূরত্ব সমান ভালোবাসা। কারণ দূরত্ব হইলে ওরা দুইজনরে মিস করব। এটা বুঝবো যে সুখী ভালোবাসা কারে কয়। এই ফার্স্ট টাইম কোনো ভালো কথা বলছো। ভালো মানুষের কদর নাই। ঠিক আছে, কিন্তু তবুও যদি মুখ ফুটিয়ে না বলে? তাইলে আবার কি আমরা মক্ষম ওষুধ সরবরাহ করিব তাদের মধ্যখানে। তা বেশ, তাহলে বৈঠক এখানেই সমাপ্তি। সকালের নাস্তা শেষ করে সোফায় বসে অরিন বেগম, মেঘ, অহনা আর মেহতাবের 3 খালাতো বোন সিমরান, শাম্মী, মিথিলা রিসেপশন নিয়ে আলোচনা করছিল। তো তোমরা কি পরতে চাও, লেহেঙ্গা না শাড়ি? সিমরান, মিথিলা আর শাম্মী বলল, ভাবি তোমরা কি পরতে কমফোর্টেবল মনে করবে সেটাই ফাইনাল। আমার ছোট যা মানে মেঘ কি চায় তাই আমি চাই। ওর চয়েস আর আমার চয়েস এক। এবার সবার দৃষ্টি মেঘের উপর। মেঘ ইতস্তত করে বলে, মা, আপনি যা বললেন তাই ফাইনাল। এই সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই। আপনি গুরুজন, আপনি ঠিক করুন, আপনার সিদ্ধান্ত পাকাপোক্ত হবে। ঠিক আছে, বিয়ের দিন মেয়েকে লেহেঙ্গা সামলাতে অনেক কষ্ট করতে হয়েছে, তাই আমি চাই আজ ছোট থেকে বড় সবাই শাড়ি পরুক। ঠিক বলছো, কিন্তু কোন কালারের শাড়ি? হ্যাঁ, মেয়েরা গোল্ডেন কাতানের শাড়ি পরবে,
আর ছেলেরা নীল পাঞ্জাবি, তার উপর ডিজাইন করে গোল্ডেন কালারের কারুকাজ করা, আর গোল্ডেন কালারের পাজামা যার বাম পাশে সূক্ষ্ম নীল কারুকাজ থাকবে। পারফেক্ট খালামণি। হয়েছে, অনেক খালামণির প্রশংসা। গিয়ে রেডি হয়ে নাও সবাই। সবাই উঠে নিজেদের রুমে চলে গেল মেঘ বাদে। কোথায় যাচ্ছি আমরা মা? তোমাদের নিয়ে শপিংয়ে যাব। তোমাদের গলায় পরার জন্য স্বর্ণের সেট কিনবো, নীল পাথরযুক্ত, আর শাড়ি, পাঞ্জাবি আর ওই টুকটাক। কিন্তু মা, আপনি তো আমাকে আর আনহা আপুকে স্বর্ণের জুয়েলারির অনেক সেট দিয়েছেন। আমি আর কিছু চাই না। কোনো কিন্তু নয়, ওগুলো তোমার দাদি শাশুড়ির আমলের। তোমাদের দাদি শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাদের দিলাম, তাই আমি আলাদা করে তোমাদের কিছু উপহার দিতে চাই। মা, আমার লাগবে না, সত্যি বলছি। আপনি আর জোর করবেন না, তাহলে আমি যাব না শপিংয়ে। আমার পাগলি মেয়ে। ঠিক আছে, তাহলে যে কোনো ফুলের সেট কিনবো, শাশুড়ি আর বৌমা ম্যাচিং করে। হেবার না করা যাবে না। তাহলে ঠিক আছে। এগুলো 2 তলায় দাঁড়িয়ে মেহতাব আর সৌরভ শুনছিল আর দেখছিল। বাহ, তোর বউ তো দেখছি খাঁটি শোনা। অন্য কেউ হলে বলতো আপনার ইচ্ছে মা, আপনি যা করবেন ভালোর জন্যই করবেন। মেহতাব এর প্রতি উত্তরে কিছুই বলল না, শুধু মুস্কে একটা হাসি দিল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছিল শপিংয়ের জন্য যাবে বলে। সে একটা নীল কালারের 3 পিস পরে নিয়ে চুল ঠিক করছিল। মেহতাব রুমে ঢোকার সময় মেঘকে রেডি হতে দেখে বলল, কোথাও যাচ্ছ নাকি? আমাদের আর অহনা আপুদের রিসেপশনের জন্য টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, আর ড্রেস কিনতে হবে। তাই আমি, মেহসান, অহনা আপু, সিমরান, মিথিলা, শাম্মী আর মা যাচ্ছি শপিং করতে। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা রেডি হয়ে নাও। ওখানে আমার কিছু কাজ আছে, যাওয়ার সময় তোমাদের নামিয়ে দিয়ে আসবো। আপনি রেডি হবেন না? আমার রেডি হতে জাস্ট 1 মিনিট লাগবে। আর মেয়েরা ছেলেদের থেকে আগে কোনো সময়ই রেডি হতে পারে না, বরং 3 গুণ বেশি সময়ের দরকার পড়ে তাদের। এমনভাবে লেকচার দিচ্ছে যেন আমি সারা দিন লাগিয়ে দিব। মনে মনে এত কথা বললে সারা দিন না সারা রাতও লেগে যেতে পারে। বি কুইক। এই বলে মেহতাব একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এমনভাবে কথাগুলো বললেন যেন আমি ওনার পা ধরেছি ওনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। নিচে সবাই রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে পড়েছে, কিন্তু মেঘ আর মেহতাবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। মেহতাবের রুমে। কি বলেছিলাম, মেয়েদের একটু বেশি সময় লাগে। ইট ডাজন্ট ম্যাটার। এই কথা শুনে মেঘ পেছনে তাকালো। মেহতাবকে সে যতবার দেখে যেন চোখই সরাতে ইচ্ছে করে না। আজও তার বিপরীত নয়। সে মেঘের সাথে ম্যাচিং করে নীল শার্ট আর কালো জিন্স পরেছে, যাকে বলে এক কথায় ফাটাফাটি লাগছে। বিবাহিত 10 বাচ্চার বাবা হলেও তাকে বিয়ে করার জন্য মেয়েদের কমতে হবে না, যেন আরও লাইন লেগে যাবে। এই কথা ভাবতে ভাবতে মেঘ নিজের মাথায় একটা থাপ্পড় মারল। মেহতাবের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। এভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমায় অ্যাডভান্সে অ্যালার্ট করে দিলাম। টি শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আপনি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এখন তো ট্রেলারই দেখলে না, না দেখেই আমাকে অসভ্য বলছো? আমি আবার আমার সম্পর্কে মিথ্যা অপবাদ টলারেট করতে পারি না। এই বলে মেহতাব মেঘের কাছে এসে একটানে মেঘকে কাছে এনে মেঘের কোমর জড়িয়ে ধরল। আরেক হাত দিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে আলতো হাতে সরিয়ে দিল। মেহতাবের প্রতিটা স্পর্শে মেঘ কেঁপে কেঁপে উঠছিল। এই দেখে মেহতাব মুচকি হেসে বলল, এত কাঁপাকাঁপির কি আছে? আমি তো আর অন্য কেউ নই। নিজের বিয়ে করা বউকে ছুঁলে অসভ্যতা হয় বলে আমি মনে করি না, আর এটা কোনো ক্রাইমও নয়। সো ক্যান আই কিস ইউ? মেঘ অবাকের উচ্চসীমা থেকে বলল মেহতাবের শেষের কথাটা শুনে, কিন্তু সে প্রতি উত্তরে কিচ্ছু বলল না। আমি আমার আনসার পেয়ে গেছি। এই বলে মেহতাব মেঘের আরো কাছাকাছি চলে আসে। ভাইয়া তোমাদের নিচে ডাকছে, এত লেট কেন করছো? মেহসান ফোনে গেম খেলছিল। ও তখন তাই সেই ফোন স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেহসানের আওয়াজ শুনে মেহতাব মেঘের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। মেহসান এবার ফোন স্ক্রিনের থেকে মাথা তুলে তাদের দুজনের দিকে তাকালো। মেহতাবকে দেখেই সে বুঝতে পারল সে ভুল টাইমে এসে পড়েছে। মেহতাব মেহসানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ভাইয়া তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো শুধু তোমাদের ডাকার জন্য এসেছি, সবাই নিচে ওয়েট করছে, চলো। আর
ভাবি তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহসানের প্রশ্ন শুনে মেঘ ইতস্তত বোধ করে বলল, না তেমন কিছু না, চলো আমরা নিচে যাই। এই বলে মেঘ এক কথায় বলতে গেলে মেহসানের হাত ধরে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। মেহতাব তা দেখে হেসে ফেলল। নিচে সিমরান, মিথিলা, শাম্মী সেজেগুজে দাঁড়িয়ে আছে আর বাকিরা গাড়িতে গিয়ে বসেছে। ভাইয়া আর ভাবি কেন আসছে না? আমারও সেম প্রশ্ন, এত দেরি কেন হচ্ছে? হয়তো আমি জানি। জানি কি বলবি, তোর সব উল্টাপাল্টা কথা মাথায় ঘুরপাক খায়। মেহসান আর মেঘ সিঁড়ি দিয়ে নামছিল আর মেহতাব তাদের পিছনে আস্তে আস্তে আসছিল আর ফোনে কোনো কাজ করছিল।